আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, এই প্যাসেজটা শেষ না করে ভুলেও পরীক্ষা দিতে যাও না, কারণ এই প্যাসেজটা অনেক 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 ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসি এবং কলেজের পরীক্ষার জন্য। সো আজকে তোমাদের ইউনিট 12 এর লেসন 1 ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নামে যে প্যাসেজটি আছে এইটি পড়বো, এবং শুধুমাত্র প্যাসেজই না, প্যাসেজের পাশাপাশি আমরা ভোকাবুলারি, এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, সামারি, অর্থাৎ একটা প্যাসেজ থেকে যা যা লাগে এ টু জেড শেষ করব একটা ক্লাসের মাধ্যমেই। এবং সম্পূর্ণ ক্লাসটি জুড়ে আমি তোমাদের সাথে আছি, তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো চলো দেরি না করে শুরু করি, এবং আজকের প্যাসেজটা তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড এমনভাবে পড়িয়ে দিব যেন এই প্যাসেজটা তোমার আর কোথাও পড়া না লাগে। সো চলো আমরা শুরু করি। সো দেখো, প্রথমেই তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, তার উচ্চারণ, সিনোনিম, অ্যান্টোনিম, অর্থ, অ্যান্টোনিমের অর্থ সব কিছু দিয়ে দিছি। পিডিএফটা আমি দিয়ে দিব, তোমরা কমেন্ট বক্সে প্রথম লিঙ্কে পিডিএফটা পেয়ে যাবা। আর তোমাদের এইচএস এর যত ক্লাস আছে সবগুলো আমি প্রথম কমেন্টেই দিয়ে দিব বা ডিসক্রিপশনে দিয়ে দিব। তোমরা এটা একটু দেখে নেবা, কারণ এখানে আমি আলাদা করে দেখাচ্ছি না, কারণ যখন আমি প্যাসেজটা পড়বো তখন এই প্রত্যেকটা ওয়ার্ড আমি প্যাসেজের ভিতরে একটা একটা করে বলে দিব, ঠিক আছে? তাহলে চলো আমরা মেইন প্যাসেজে চলে যাই। সো মেইন প্যাসেজের উপরে তোমাদের একটা পয়েম আছে। পয়েমটা তোমাদের পয়েমের জন্য লাগে, মানে পয়েমের সামারি বা হচ্ছে তোমার থিম লেখার জন্য লাগে। ওইটা তোমাদের প্যাসেজের জন্য লাগবে না, আমি শুধু প্যাসেজ থেকে পড়াচ্ছি। ফার্স্ট পেপার বইটা অবশ্যই সাথে নিয়ে বসবা, কারণ আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের পড়িয়ে দিব এবং ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো দাগিয়ে দিব, যেগুলোর মিনিং তুমি জানো না, বইয়ের উপরে সুন্দর করে লিখে নিবা। দেখো, প্রথমেই বলছে কলোরিচ পয়েম। কলোরিচ পয়েম বলতে বোঝাচ্ছে কলোরিচ নামে একটা কবি ছিল, তার লেখা পয়েম বা কবিতাগুলো, যেগুলোকে বলা হচ্ছে বালাত। বালাত কি? বালাত মানে হচ্ছে যে জায়গায় অনেকগুলা কবিতা একসাথে রাখা হয়। ন্যারেটস দ্য হ্যারোয়িং সি ভয়েজেস অফ অ্যান ওল্ড ম্যারিনার। ম্যারিনার মানে হচ্ছে নাবিক, যে হচ্ছে সমুদ্রপথে নৌকা চালায়। পয়েমের ভিতরে ন্যারেটস ব্যাখ্যা করা আছে, ন্যারেটস মানে ব্যাখ্যা করা আছে দ্য হ্যারোয়িং সি ভয়েজেস। হ্যারোয়িং মানে বিপজ্জনক, এটা তোমরা দাগাবা। সো যেগুলো দাগাইতে হবে আমি লাল রং দিয়ে দাগিয়ে দিব, আর যেগুলো আমি ইয়েলো রং দিয়ে দাগাচ্ছি ওইগুলো তোমাদের দাগাতে হবে না। যেগুলো আমি রেড কালার দিয়ে দাগিয়ে দিব ওইগুলো তোমরা দাগিয়ে নিবা। সো বলছে হ্যারোয়িং সি ভয়েজেস। সি ভয়েজেস মানে সমুদ্র যাত্রা। একটা ভয়ানক সমুদ্র যাত্রার কথা উল্লেখ করা আছে। অফ অ্যান ওল্ড ম্যারিনার, একজন বৃদ্ধ নাবিকের। হু, যে অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ লাইফ, যে তার জীবনের একটা সময়ে জার্নি, মানে তার জীবনের একটা সময়ে এমন একটা জার্নি করছিল, ভ্রমণ করছিল, যেখানে ডিড নট হ্যাভ এনি ওয়াটার, তার কাছে পানি ছিল না, টু ড্রিঙ্ক, পান করার জন্য কোনো পানি ছিল না। বিকজ অফ, কেননা, আ কার্স। কার্স মানে হচ্ছে একটা অভিশাপ। কার্সটা দাগিয়ে নাও, কার্স মানে হচ্ছে অভিশাপ। সো এখান থেকে হ্যারোইংটা দাগাবা, কার্সটা দাগাবা। কার্স মানে হচ্ছে অভিশাপ। তার মানে বলতেছে একজন নাবিক যে কিনা সবসময় পানির উপরে থাকে, মানে পানি দিয়েই তার চলাচল যাত্রা, কিন্তু জীবনের একটা সময়ে সে হচ্ছে পান করার মতো পানি পাই নাই তার যাত্রার সময়। এটা কেন হয়েছে? একটা অভিশাপের কারণে। নট অনলি দ্য কার্সড মেরিনার, শুধুমাত্র অভিশপ্ত নাবিকই নয়, উই টু, আমাদেরও, নো, আমরাও জানি, হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ, খাবার পানি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। উই নো, আমরা জানি, উই ক্যান নট সার্ভাইভ, আমরা বেঁচে থাকতে পারবো না, উইদাউট ইট, এইটি ছাড়া। ইনফ্যাক্ট, বাস্তবিক অর্থে, 2/3 অফ আওয়ার বডি, আমাদের দেহের 2/3 অর্থাৎ 3/2 হচ্ছে ইজ মেড আপ অফ ওয়াটার, আমাদের দেহের 2/3 হচ্ছে পানি। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু তোমার 2/3 পানি, এটা কিন্তু আমাদের দেহের কথা বলছে, আমাদের দেহের কথা বলছে, পৃথিবীর কথা বলে নাই। কিন্তু এখানে কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে, যে 2/3 পানি এটা কোথায়, আমাদের পৃথিবীতে, আমাদের দেহে, আরও বিভিন্ন অপশন থাকতে পারে। এইচএসসিতে যদি এখান থেকে কোয়েশ্চেন আসে অবশ্যই প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে অ্যান্সার করতে পারবা। কিন্তু এখান থেকে যদি তোমাদের অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে, অ্যাডমিশনে কিন্তু প্যাসেজ থাকবে না, ওইখানে কিন্তু মুখস্থ দাগাইতে হবে। সো আমি যেই ওয়ার্ডগুলো তোমাদের দাগিয়ে দিব, দাগিয়ে নিবা, ইনশাআল্লাহ ফিউচারে এইখান থেকে কমন পাবা এইচএসসি এবং অ্যাডমিশনে, পাশাপাশি তোমার কলেজের পরীক্ষাতেও। সো এরপর দেখো, নট ফর নাথিং। নট ফর নাথিং বলতে বোঝাইতেছে এমনি এমনি। ইট ইজ সেইড দ্যাট, এমনি এমনি এটা বলা হয় না যে দ্য আদার নেম অফ ওয়াটার, পানির আরেকটা নাম, ইজ লাইফ, পানির আরেকটা নাম হচ্ছে জীবন, এটা এমনি এমনি কিন্তু বলা হয় না। ইজ দেয়ার আ ক্রাইসিস, ক্রাইসিস মানে অভাব। ইজ দেয়ার এ ক্রাইসিস, এখন কি কোনো ক্রাইসিস আছে ইন আওয়ার টাইম, আমাদের সময়ে, উইথ রিগার্ড মানে এই বিষয়ে, মানে নিরাপদ খাবার পানি পাওয়ার বিষয়ে এখন কি কোনো ধরনের ক্রাইসিস আছে। টু অ্যাক্সেস ক্লিন ওয়াটার, অ্যাক্সেস বলতে প্রবেশাধিকার বোঝায় বা পাওয়া বোঝায়। সো ক্লিন ওয়াটার পেতে এখন কি কোনো ধরনের ক্রাইসিস আছে। দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘ, ইন এ মিটিং, একটা মিটিংয়ে, অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম, নতুন সহস্রাব্দের শুরুতে,
ইফ বলতে বোঝাচ্ছে শুরুতে। সো যেগুলো আমি দাগিয়ে দিতেছি ওইখান থেকে কোয়েশ্চেন আসবে, এইটা তুমি দাগিয়ে নিবা। আর যে ওয়ার্ড মিনিংগুলো তুমি পারো না, এইটা ওই ওয়ার্ডের উপরে ছোট কলম দিয়ে ছোট ছোট করে লিখে রাখবা। এতে করে হবে কি, ওয়ার্ড মিনিংগুলো আলাদা করে শেখার থেকে তখন যখন তুমি সেন্টেন্সের উপরে লিখে রাখবা, যখন লাইনটা পড়বা, লাইনের সাথে যখন তুমি মিনিংটা রিলেট করে পড়তেছো, এটা বেশি দিন মাথায় থাকবে, এটা মনে রেখো। ওকে, বলছে নিউ মিলেনিয়াম। মিলেনিয়াম মানে সহস্রাব্দ। নতুন সহস্রাব্দের শুরুতে জাতিসংঘ একটা মিটিং করছিল এবং মিটিংয়ে আইডেন্টিফাইজ, তারা খুঁজে বের করছে দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, খাবার পানীয় পাওয়ার একটা প্রবলেম খুঁজে বের করছে অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার। ফিউচারের অন্যতম একটা চ্যালেঞ্জ হিসেবে বা অন্যতম একটা ঝুঁকি হতে পারে, এই হিসেবে তারা খুঁজে বের করছে নিরাপদ পানিটাকে, যে নিরাপদ পানির একটা ক্রাইসিস হবে ভবিষ্যতে। যেমন ধরো এখন বর্তমানেই তো শহরাঞ্চলে নিরাপদ খাবার পানি পাওয়া যায় না। মানে তুমি চাইলে নর্মালি হচ্ছে ট্যাবের পানি খাইতে পারবে না, তোমার হচ্ছে পানি ফুটিয়ে খেতে হবে, না হয় বয়েল করে খেতে হবে, না হয় হচ্ছে তোমার ফিল্টার করে খেতে হবে, না হয় তোমার ওয়াসা থেকে পানি এনে খেতে হবে। নর্মালি ট্যাবের পানি খাওয়া যায় না। সো গ্রামাঞ্চলে এখনো প্রবলেম হয় নাই, কিন্তু বলতেছে যে ফিউচারে হয়ে যাবে। বলছে বাট কিন্তু ডু উই নিড টু ওরি, কিন্তু আমাদের কি কি এটা নিয়ে চিন্তা করা উচিত, আমাদেরকে চিন্তা করতে হবে। ওরি মানে চিন্তা করা। অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যা নিয়ে কি আমাদেরকে চিন্তা করা উচিত। অ্যাজ আওয়ার্স, কেননা আমাদের, আওয়ার্স মানে আমাদের, ইজ আ ল্যান্ড অফ রিভার্স, ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বলছে আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, আমাদের দেশ বা আমাদের জমি, আমাদের এখানে ল্যান্ড বলতে আমাদের দেশকে বোঝাচ্ছে। যেমন আমাদের জমিটা তো হচ্ছে বা আমাদের দেশটা তো হচ্ছে নদী দ্বারা ভরপুর, তাহলে কি আমাদের এই খাবার পানীয় নিয়ে চিন্তা করতে হবে। অ্যান্ড এবং উই হ্যাভ প্লেন্টি, উই হ্যাভ আমাদের আছে, প্লেন্টি মানে প্রচুর পরিমাণের, অফ রেইনফল মানে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং নদী আছে, তাহলে কি আমাদের এই বিষয় নিয়ে চিন্তা করা উচিত। বিসাইডস পাশাপাশি, উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, পাশাপাশি আমাদের দেশের পাশে একটা নদীও আছে, মানে আমাদের দেশে একটা নদী, সরি নদী না তো, বলছে সি সাগর, যে আমাদের দেশের পাশে তো একটা সাগরও আছে, তাহলে কি আমাদের খাবার পানি নিয়ে চিন্তা করা উচিত। এখানে দেখো ব্যাকইয়ার্ড বলতে আসলে বুঝায় বাড়ির পিছনের অংশ বা বাড়ির উঠান, কিন্তু এইখানে আসলে দেশের উঠান বা দেশের পিছনের অংশ এমন তো বুঝায় না, এখানে বোঝাচ্ছে যে আমাদের দেশের সাথে একটা সমুদ্রও আছে। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইজ আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি ইজ রিভার্স। দেখো বলছে ওয়ান অফ দ্য সোর্সেস, অনেকগুলো উৎসর ভিতরে একটা উৎস হচ্ছে আমাদের দেশে নদী, মানে পানি পাওয়ার অনেকগুলো উৎসর ভিতরে একটা অন্যতম উৎস হচ্ছে নদী, এটা আমাদের দেশে। কিন্তু একটু লক্ষ্য করো, বলছে ওয়ান অফ দ্য, অনেকগুলা সোর্সের ভিতরে একটা সোর্স হচ্ছে নদী। শুধুমাত্র নদী থেকে কিন্তু আমরা পানি পাই জিনিসটা এমন না, অনেকগুলা সোর্স থেকে পানি পাই, তার ভিতরে একটা হচ্ছে নদী। এরপর দেখো বলছে রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ। রিভার্স নদীগুলো, আর এভরিহোয়ার সব জায়গায় আছে, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, আমাদের জীবনে কোথায় কোথায় আছে, লিটারেচার সাহিত্যে আছে, ইকোনমি অর্থনীতিতে আছে, কালচার সংস্কৃতিতে আছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি এখন ভালো শেপ বা ভালো অবস্থাতে আছে। দেখো শেপ মানে আকার আকৃতি, কিন্তু এইখানে নদীর আকার আকৃতি বুঝাইতেছে না। আকার আকৃতি বলতে কেমন, যেমন দেখো আমি দেখাই, ধরো এইটা একটা নদী। সো নদী ধরো আকারে ঠিক আছে, কিন্তু নদীর পানি যদি ভালো না থাকে, তাহলে কি ওই নদীর পানি খেয়ে কোনো উপকার হবে বা ওই পানি দিয়ে কোনো উপকার হবে। সো এইখানে আসলে বুঝাইতেছে আমাদের দেশে নদী আছে, কিন্তু নদীগুলা দূষিত হয়ে যাচ্ছে, পানিগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এইখানে শেপ বলতে নদীর আকার বুঝাইতেছে না, নদীর আকার ঠিকই আছে, যদিও কয়েকটা জায়গায় হচ্ছে নদীর আকার কিছু ভরাট হয়ে যাচ্ছে, কিছু দখল করে নিচ্ছে, কিন্তু এখানে শেপ বলতে মূলত বোঝাচ্ছে অবস্থা। এখানে শেপ বলতে কি বোঝাচ্ছে, অবস্থা বা কন্ডিশন, কন্ডিশন অবস্থা। নর্মালি শেপ মানে হচ্ছে আকার আকৃতি, কিন্তু এখানে আকার আকৃতি বুঝাইতেছে না, এখানে বুঝাইতেছে কন্ডিশন। বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে, সো কি বলছে, আমাদের দেশের নদীগুলা কি ভালো অবস্থাতে আছে। আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, দে আর নট, তারা নেই। এ ফিউ আর অলরেডি ডেড, কিছু নদী অলরেডি মারা গেছে। সেভারাল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, কিছু নদী অলরেডি মারা গেছে, সেভারাল কতিপয় নদী, আরও কিছু নদী গোয়িং থ্রু মধ্য দিয়ে যাচ্ছে, কিসের মধ্য দিয়ে যাচ্ছে, প্যাংস অফ ডেথ। প্যাংস বলতে কি বোঝায়, প্যাংস বলতে বোঝায় কষ্ট,
ডেথ বলতে বোঝায় মৃত্যু, মানে মৃত্যুর কষ্টের মাঝখান দিয়ে যাইতেছে, মানে মুমূর্ষু অবস্থায় আছে বা হচ্ছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে এমন বোঝাচ্ছে। সো এখন চলো আমরা নেক্সট অংশ দেখি। তোমরা যারা ক্লাসটা করতেছো ফার্স্ট পেপার বইটা অবশ্যই সাথে নিয়ে বসবা, আর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সটা একটু চেক করবা, সেইখানে আমাদের পেজের লিংক দিয়ে রাখছি, পেজে একটু কানেক্টেড হয়ে যাবা, পেজে তোমাদের এই ক্লাস রিলেটেড সকল আপডেট পেয়ে যাবা। এছাড়াও এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে যে কোনো সময় যে কোনো দরকারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যে কোনো ধরনের সাজেশনের জন্য। আর পিডিএফটাও কিন্তু আমি তোমাদের দিয়ে রাখবো কমেন্ট বক্সে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা তোমাদের যদি দরকার হয়। আর ফেসবুক পেজে অবশ্যই জয়েন হয়ে যাবা, সেখানে ফ্রি লাইভ ক্লাস হয়। এরপর দেখো বলছে দ্য রিভার বুড়িগঙ্গা ইজ এন এক্সাম্পল অফ ডাইং রিভার। ডাইং রিভার মানে মৃতপ্রায় নদী বা মরে যাচ্ছে এমন নদী। সো বুড়িগঙ্গা হচ্ছে মৃতপ্রায় নদীর একটা উদাহরণ। আর রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, ডেইলি সান নামক পত্রিকায় একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, যেখানে ডিসক্রাইবস ব্যাখ্যা করা আছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছে টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর সাথে কি ঘটেছে সেটা সেখানে সুন্দর সেখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তারপর দেখো অ্যান্ড হোয়াই, কেন হয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড, পলিউটেড মানে দূষিত হয়ে যাওয়া, ইটস ওয়াটার মানে এই নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে। অ্যান্ড আ পারপেচুয়াল স্টেঞ্চ, দেখো এইখান থেকে এটা দাগাও, পারপেচুয়ালটা দাগাবা, স্টেঞ্চটা দাগাবা। পারপেচুয়াল মানে কি, পারপেচুয়াল মানে হচ্ছে তীব্র, পারপেচুয়াল মানে হচ্ছে তীব্র, আর স্টেঞ্চ মানে হচ্ছে দুর্গন্ধ। সো বলতেছে যে নদীর পানি দূষিত হয়ে গেছে এবং আ পারপেচুয়াল স্টেঞ্চ একটা তীব্র দুর্গন্ধ ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এবং এই নদীর আশেপাশে যে এয়ার বা বাতাস আছে সেই বাতাসটা পরিপূর্ণ হয়ে গেছে, ফিল হয়ে গেছে পারপেচুয়াল স্টেঞ্চ, তীব্র দুর্গন্ধ ধারা। এরপর দেখো বলছে বাট কিন্তু দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটি আগে এমন ছিল না। দ্য রিপোর্ট সেজ দ্যাট, এই রিপোর্টে আরও বলা আছে দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই নদীর একটা গৌরবোজ্জ্বল অতীত ছিল। পাস্ট মানে অতীত, গ্লোরিয়াস মানে গৌরবোজ্জ্বল। ওয়ান্স ইট ওয়াজ আ ট্রিবিউটারি, দেখো ট্রিবিউটারি মানে কি, এটাও তাকাও, এটা আমি লাল রং করে দিচ্ছি, এটাও একটু তাকাও। ট্রিবিউটারি, ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী। ট্রিবিউটারি মানে কি ভাইয়া, ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী। সো এক সময় ওয়ান্স ইট ওয়াজ, এক সময় এই নদীটা ছিল উপনদী কিসের, অফ মাইটি গঙ্গাস, এটি ছিল মাইটি বা শক্তিশালী গঙ্গা নদীর একটা উপনদী। অ্যান্ড ফ্লোট এবং বয়ে বয়ে চলতো এবং বয়ে গিয়েছিল ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, এবং ধলেশ্বরী নদী হয়ে এই আমাদের বুড়িগঙ্গা এই নদীটা বা নদীর পানি বয়ে যাইতো কোথায়, বঙ্গোপসাগরে। কিসের মাধ্যমে, ধলেশ্বরী হয়ে। এইটা দেখাও, এইচএসসিতে যদি এখান থেকে কোয়েশ্চেন আসে প্যাসেজ থেকে অ্যান্সার করে দিতে পারবা দেখে দেখি, কিন্তু অ্যাডমিশনে আসলে ভাই, অ্যাডমিশনে আসলে কি করবা, অ্যাডমিশনে আসলে এইখানে তোমার মুখস্থ দাগাইতে হবে, ওইখানে কোনো প্যাসেজ থাকবে না। এরপর দেখো গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে ইট লস্ট ইটস লিঙ্ক, ধীরে ধীরে এইটি তার সংযোগ হারিয়েছে উইথ দ্য গঙ্গাস, গঙ্গা নদীর সাথে এটি তার সংযোগ হারিয়েছে। অ্যান্ড গট দ্য নেম, এবং নাম পেয়েছে বুড়িগঙ্গা। দ্য মুঘলস মার্ভেলড অ্যাট দ্য টাইট লেভেল অফ বুড়িগঙ্গা, দেখো মুঘল রাজাদের কথা বলা হচ্ছে, মুঘলরা যখন এইখানে আসছিল তখন তারা মার্ভেলড হয়েছিল, এটা দেখাও, মার্ভেলড হওয়া মানে কি, মানে অবাক হয়ে যাওয়া। তারা অবাক হয়ে গিয়েছিল কি দেখে, দ্য টাইট, জোয়ার দেখে, টাইট লেভেল অফ বুড়িগঙ্গা। তখন তো বুড়িগঙ্গা ভালো অবস্থাতে ছিল, যখন মুঘলরা আমাদের এই অঞ্চলে আসছিল আইসা তারা বুড়িগঙ্গা নদীটাকে দেখা খুব অবাক হয়ে গেছে এর জোয়ার দেখে। অ্যান্ড ফাউন্ডেড, ফাইন্ড মানে খোঁজা, ফাইন্ডের ভিটু হচ্ছে ফাউন্ড, কিন্তু ফাউন্ডেড আবার ফাউন্ডেডের আরেকটা মিনিং আছে যেটা হচ্ছে প্রতিষ্ঠা করা। সো তারা প্রতিষ্ঠা করছে, কি প্রতিষ্ঠা করছে, দেয়ার ক্যাপিটাল, তাদের রাজধানী, নাম দিছিল জাহাঙ্গীরনগর। তাহলে জাহাঙ্গীরনগর এটা কারা প্রতিষ্ঠা করছে, মুঘল রাজারা। তারা যখন আমাদের এই অঞ্চলে আসছিল তারা এসে এই অঞ্চলের বুড়িগঙ্গা দেখে খুবই বিস্মিত হয়েছে, বিস্মিত হয়ে তারা অবাক হয়ে তাদের রাজধানী করে ফেলছে কোথায়, অন ইটস ব্যাংক, অন ইটস ব্যাংক মানে এর তীরে, ইন 1610 মানে 1610 সালে তারা বুড়িগঙ্গা নদীর তীরে একটা শহর স্থাপন করে যার নাম দেয় জাহাঙ্গীরনগর, যেটা বর্তমানে ঢাকা নামে পরিচিত, বাংলাদেশের রাজধানী নামে পরিচিত। দেখো দ্য রিভার সাপ্লাইড, এই নদীটা সাপ্লাই করতো বা যোগান দিত বা প্রদান করত ড্রিঙ্কিং ওয়াটার,
খাবার পানি দিত, নদী থেকে মানুষ খাবার পানি নিত, বুঝতে পারছো? অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং ব্যবসা বাণিজ্যে সাহায্য করতো, মানে এই নদী ব্যবহার করে ব্যবসা বাণিজ্য হতো, বুঝতে পারছো? তোমরা এইচএসসি কত ব্যাচ একটু কমেন্ট করে জানাবা, এবং তোমাদের কলেজের নামটা একটু কমেন্ট করে জানিয়ে যাবা। আর ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই প্লিজ একটা কমেন্ট করে যাবা। যদি কমেন্ট করতে খুবই অলসতা লাগে, একটা লাইক করে যাবা প্লিজ, ঠিক আছে? তাহলে এরপর দেখো, তারপর বলছে দেখো, জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা। জাহাঙ্গীরনগর পরবর্তীতে ঢাকার নাম ধারণ করে। রিনেম বলতে বোঝায় যে পুনর্নাম দেয়া, মানে জাহাঙ্গীরনগর অঞ্চলটাকে পরে ঢাকা নামকরণ করা হয়। হুইচ গ্রিউ ইনটু, যেটি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে বা যেটি ধীরে ধীরে গড়ে উঠেছে, এ হ্যাভিলি পপুলেটেড সিটি, যেটি ধীরে ধীরে একটি খুবই জনবহুল শহরে পরিণত হয়েছে। পপুলেটেড মানে জনবহুল, সিটি মানে শহর। উইথ ক্রনিক শর্টেজ, ক্রনিক মানে তীব্র, শর্টেজ মানে হচ্ছে অভাব, অফ স্পেস, যেটি ধীরে ধীরে একটা তীব্র জায়গার সংকটে পরিণত হয়েছে। মানে বর্তমানে ঢাকা শহর কেমন তোমরা জানোই, খুবই জনবহুল। সো এখান থেকে তুমি ক্রনিকটা দাগাইতে পারো। ক্রনিক মানে হচ্ছে তীব্র, ক্রনিক মানেও তীব্র। সো যেগুলো আমি লাল রং দিয়ে দাগিয়ে দিচ্ছি এগুলো দাগিয়ে নিবা, আর পিডিএফ তো আমি দিয়েই দিব। পিডিএফে কিন্তু এরকম দাগানো থাকবে না, অনেকে ভাববা হয়তো যে ক্লাস না করে পিডিএফটা ডাউনলোড করে নিই, সেজন্য আমি পিডিএফ আমি দাগিয়ে দিব না। ওকে, এরপর দেখো তারপর কি বলছে। তারপর বলছে যে দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি। দ্য সিটি পেইড ব্যাক, এই শহরটা এই নদীর থেকে যা পাইছিল সব কিছু প্রতিদান, এই বাউন্টি মানে হচ্ছে প্রতিদান, প্রতিদান হিসেবে মানে দান, বাউন্টি মানে দান বা প্রতিদান, এই দানটা ফিরাই দিছে অফ দ্য রিভার, ওই নদীর থেকে এই শহর যা যা পাইছে সব কিছু ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে কিভাবে দিচ্ছে দেখো, সাকিং লাইফ আউট অফ ইট। সাক মানে চুষে নেয়া, লাইফ মানে জীবন, আউট অফ ইট মানে নদী। সো এখানে বলতেছে যে যেই শহরটাকে এই নদী এত সাপোর্ট দিছে, সেই শহরই ওই নদীর থেকে জীবনটা চুষে নিয়ে নদীটাকে নিষ্প্রাণ করে দিছে। অ্যাকর্ডিং টু নিউজ পেপার, এইটা দেখো, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং এই ওয়ার্ডটার সাথে সবসময় টু প্রিপোজিশন ব্যবহৃত হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি, কিছু ওয়ার্ডের পর নির্দিষ্ট একটা প্রিপোজিশন বা দুইটা প্রিপোজিশনই ব্যবহৃত হয়, এবং এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হয়, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ফার্স্ট পেপার থেকে তুমি যদি দাগিয়ে দাগিয়ে পড়ো, অ্যাডমিশনে তো কমন পাবাই, এবং এইচএসসিতেও ইংরেজি দ্বিতীয় পত্রে যে প্রিপোজিশনের কোয়েশ্চেন আসে সেইখানে এই তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা বড় সংখ্যক কোয়েশ্চেন থাকে। মানে অনেক 10টা শূন্যস্থানের ভিতরে দেখা যায় যে 5টা 6টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসতেছে, এবং এগুলো কিন্তু ফার্স্ট পেপার থেকে আসবে। সো ফার্স্ট পেপার থেকে এভাবে দাগিয়ে পড়বা। সো এটা দাগিয়ে উপরে লিখে রাখো এপি মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস, নিউজ পেপারের রিপোর্ট অনুসারে বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ, বুড়িগঙ্গা মারা যাচ্ছে কারণ বিকজ অফ পলিউশন, দূষণের কারণে। হিউজ কোয়ান্টিটিস, প্রচুর পরিমাণে, কোয়ান্টিটি মানে পরিমাণ, হিউজ মানে বিশাল, অনেক বেশি, অনেক বেশি পরিমাণের অফ টক্সিক কেমিক্যালস, বিষাক্ত কেমিক্যাল, অ্যান্ড ওয়েস্টেজ, এবং ওয়েস্টেজ মানে হচ্ছে বজ্র। সো বলতেছে অনেক ধরনের বজ্র বা ময়লা এবং টক্সিক কেমিক্যাল এবং বিষাক্ত কেমিক্যাল ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস, ক্লিনিক্স, হাউসহোল্ডস, বলতেছে হাউসহোল্ড মানে গৃহস্থলী, গৃহস্থল থেকে, ক্লিনিক থেকে, হসপিটাল থেকে, ফ্যাক্টরি থেকে, এইগুলা থেকে, মিল থেকে যত ধরনের বজ্র আবর্জনা বের হচ্ছে, এগুলা কি করা হচ্ছে, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস, এবং অন্যান্য জায়গা থেকেও, অন্যান্য কলকারখানা বা বিভিন্ন ধরনের জায়গা থেকেও যে বজ্রগুলো বের হচ্ছে সেগুলো আর ডাম্পড ইনটু, দেখো ডাম্পড, এটা দাগিয়ে রাখো, ডাম্পড মানে হচ্ছে ছুঁড়ে ফেলা, সে সব ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলা হচ্ছে ইনটু দ্য রিভার, নদীতে, এভরিডে, প্রত্যেক দিন। দ্য সিটি অফ ঢাকা, ঢাকা শহর, ডিসচার্জ অ্যাবাউট, ডিসচার্জ মানে নিষ্কাশন করা, নিষ্কাশন করে বা ফেলে দেয় বা ছুঁড়ে ফেলে, অ্যাবাউট 4500 টনস অফ সলিড ওয়েস্ট এভরিডে। বলছে ঢাকা শহর থেকেই প্রায় 4500 টন ময়লা আবর্জনা এই নদীতে ফেলা হয় প্রত্যেক দিন। অ্যান্ড মোস্ট অফ সলিড ওয়েস্ট বলতে বুঝাইতেছে তরল না, মানে কঠিন বজ্র আবর্জনা যেগুলো তরল না, সো এইগুলা ফেলা হয়। অ্যান্ড মোস্ট অফ ইট ডিরেক্টলি, এবং এর বেশিরভাগই, সরি এখানে আমি রেড কালার দিয়ে ফেলছি, এটা একটু মুছে নিচ্ছি, এবং এর বেশিরভাগই দেখো
এবং বলতেছে এর বেশিরভাগই রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, এবং ঢাকা থেকে যে এই যে 4,500 টন ময়লা আবর্জনা নিষ্কাশিত হচ্ছে এবং এর বেশিরভাগই হচ্ছে বুড়িগঙ্গাতে ফেলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, সংক্ষেপে DOE, বলতেছে পরিবেশ অধিদপ্তরের অনুসারে 20,000 টন অফ ট্যানারি ওয়েস্ট, ট্যানারি বর্জ্য, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক কেমিক্যালস। ট্যানারি বজ্র বলতে বোঝাইতেছে যে যেগুলো বিষাক্ত বজ্র আর কি, বজ্র আবর্জনা ময়লা। সো বলতেছে যে প্রায় 20,000 টন ট্যানারি বজ্র, ইনক্লুডিং যেগুলোর ভিতরে হাইলি টক্সিক মেটেরিয়ালস, যেগুলোর ভিতরে বিষাক্ত পদার্থও আছে, আর রিলিজড, এগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে বা নিষ্কাশিত করা হচ্ছে ইনটু দ্য রিভার, নদীতে, এভরিডে, প্রত্যেক দিন। এক্সপার্টস আইডেন্টিফাইড, সো বিশেষজ্ঞরা খুঁজে বের করছে বা বিশেষজ্ঞরা আইডেন্টিফাই করছে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, টোটাল 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া খুঁজে বের করছে ইন অ্যান্ড অ্যারাউন্ড ক্যাপিটাল সিটি, ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে টোটাল 9টা এমন জায়গা খুঁজে বের করছে যে জায়গা থেকে ময়লা আবর্জনা বেশি আসে, অ্যাজ প্রাইমারি সোর্স অফ রিভার পলিউশন, যেটাকে বলা হচ্ছে প্রাথমিক উৎস, কিসের? রিভার পলিউশন বা নদী দূষণের প্রাথমিক উৎস হিসেবে খুঁজে বের করছে, যেগুলোর ভিতরে টঙ্গী আছে, তেজগাঁও আছে, হাজারীবাগ আছে, তারাবো আছে, নারায়ণগঞ্জ আছে, সাভার আছে, গাজীপুর আছে, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন বা EPZ যেটা ওইটা আছে, অ্যান্ড ঘোড়াশাল। এরাই হচ্ছে মূলত নদী দূষণ করতেছে। বুঝতে পারছো? শুধু বুড়িগঙ্গা না, বুড়িগঙ্গা ছাড়াও অন্যান্য নদীও এরা দূষিত করতেছে। দ্য রিভার উড নিড আ মনস্টার স্টমাক। দেখো, নদীর দরকার হবে আ মনস্টার স্টমাক, একটা দানবীয় পেট, টু ডাইজেস্ট, ডাইজেস্ট মানে হজম করা, অল দ্য ওয়েস্টেস মেনশনড অ্যাবভ, অল দ্য ওয়েস্টেস, এই সকল আবর্জনা, মেনশনড অ্যাবভ, উপরে যে বলা হইল বা উপরে যে উল্লেখিত আবর্জনাগুলোর কথা বলা হয়েছে, এই সকল আবর্জনা যদি কোনো একটা নদী বা কোনো একটা কিছু কেউ এটা হজম করতে চায়, তাহলে তার একটা দানবীয় পেটের দরকার হবে। দেয়ার ইজ এ লিমিট, অবশ্যই একটা লিমিট আছে, আপ টু ইট, এইটার, হুইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। দেখো, দেয়ার ইজ এ লিমিট, অবশ্যই তুমি নদীতে যদি 1 কেজি 2 কেজি ময়লা ফেলো, নদী তো বিশাল বড় থাকে, পানিও অনেক থাকে, সো 1 কেজি 2 কেজি ময়লা ফেললে নদী কিন্তু ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু যখন তুমি অতিরিক্ত মাত্রাতিরিক্ত ফেলবা, তখন কিন্তু এই নদী আর এগুলো ভাসিয়ে নিয়ে যেতে পারবে না, নদীতে জমা হতে থাকবে এবং নদীর পানি দূষিত হতে থাকবে। সো সেই জন্যই বলছে দেয়ার ইজ এ লিমিট, অবশ্যই একটা লিমিট আছে, হুইচ ইট ক্যান পুট আপ উইথ, অবশ্যই এই নদীতে ফেলার একটা লিমিট আছে, বা নদী যে তোমার থেকে ময়লা গ্রহণ করবে এগুলোর একটা লিমিট আছে, উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। এই যে যে মানুষরা ক্রুয়েল, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, থটলেস মানে চিন্তা ভাবনাহীন, ট্রিটমেন্ট বলতে এখানে আচরণ বোঝাচ্ছে। সো মানুষের এই আচরণ, যে আচরণটা হচ্ছে চিন্তা ভাবনাহীন এবং নিষ্ঠুর, এই আচরণ সহ্য করার অবশ্যই একটা লিমিট আছে নদীর, এবং লিমিটের বেশি চলে গেলে নদী এটা নিতে পারবে না, নদী মারা যাবে, ধীরে ধীরে দূষিত হবে। দেয়ার আর আদার রিভার্স ইন আওয়ার কান্ট্রি দ্যাট আর, দেয়ার আর আদার্স রিভার্স, আরও কিছু নদী আছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্যাট আর, যেগুলা সাফারিং দ্য সেম ফেট, যারা এই সেম দুর্ভাগ্যের বা এই সেম, যে নদীগুলার ভাগ্যও এরকম সেম। বুঝতে পারছো? মানে সেই নদীগুলা একদম প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। সো এইখানে মেইনলি তোমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এই যে দেখো, ফেট বলছে, ফেট, ফেট মানে কি? ফেট মানে হচ্ছে ভাগ্য। সো এখানে কেমন ভাগ্যের কথা বলা হচ্ছে? এখানে কিন্তু দুর্ভাগ্যের কথা বলা হচ্ছে, কারণ নদীগুলো মারা যাচ্ছে। সো সেই জন্য বলছে যে আমাদের দেশে আরও কিছু নদী আছে যেগুলো এই সেম দুর্ভাগ্যে আক্রান্ত। সো এখান থেকে ক্রুয়েলটা দেখাবা, থটলেসটা দেখাবা, থট মানে চিন্তা, লেস মানে নাই, যা চিন্তাহীন বা চিন্তা ভাবনা ছাড়া কাজকর্ম, আনলেস, যতক্ষণ পর্যন্ত না উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, যতক্ষণ পর্যন্ত না আমরা এই আমাদের নদীর টেক কেয়ার না করব বা হচ্ছে যত্ন না নিব, দেয়ার মে কাম আ টাইম, তাহলে হয়তো বা একটা সময় আসতে পারে, হুয়েন, যখন উই উইল ক্রাই, আমাদের যখন কাঁদতে হবে। কি বলে কাঁদতে হবে? ওয়াটার, ওয়াটার, পানি, পানি বলে কাঁদতে হবে, অ্যান্ড ফাইন্ড ইট নোওয়্যার, এবং আমরা কোথাও পানি খুঁজে পাবো না। এখানে মূলত ওই যে দেখো একটা নাবিকের কথা বলা হয়েছিল না প্রথমে, যে সে
সমুদ্র পথে পথে যাত্রা করতো। আর পৃথিবীতে পানির সব থেকে বড় উৎস কি? সমুদ্র। এখন সে সবসময় সমুদ্রে থাকার পরেও তার জীবনে একটা পর্যায়ে গিয়ে সে পান করার মতো পানি পায় নাই। মানে পানি আছে চারদিকে, কিন্তু খাওয়ার মতো পানি নেই। সো এইখানেও ওই কথাই বলতেছে যে হয়তোবা আমাদের এমন একটা সময় আসবে, যদি আমরা নদীগুলার প্রতি কেয়ারফুল না হই, তখন দেখা যাবে যে আমরা পানি পানি করে কাঁদতেছি, কিন্তু খাবার পানি কোথাও পাইতেছি না। পানি আছে কিন্তু দূষিত পানি। বুঝতে পেরেছো? সো এখন চলো আমরা এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, সামারি সবকিছু দেখবো। তোমাদের বলেছিলাম আজকের প্যাসেজে একদম সবকিছু কমপ্লিট করে দেবো। সো চলো এখন আমরা দেখবো। তবে তার আগে একটা কথা বলে নিই, তোমরা যারা এইচএসসি স্টুডেন্টস আসো, তোমাদের একদম ইংরেজি নিয়ে যাতে কোনো টেনশন না করতে হয়, সেই জন্য একটা দারুণ জিনিস নিয়ে আসছি। সেটা হচ্ছে দেখো, তোমাদের একদম বেসিক থেকে একদম ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমাদের বেসিক টু প্রো একটা কোর্সের প্রাইস 1000 টাকা হলেও যারা ইউটিউবে আমার এই ক্লাসটা করবা, তোমরা এই ক্লাসের স্ক্রিনশট যদি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দাও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি স্ক্রিনশট আমাকে পাঠাও, তাহলে কোর্সের প্রাইস হয়ে যাবে মাত্র 500 টাকা। তোমাকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে এবং এই 500 টাকায় তোমাকে A to Z সিলেবাস কভার করা হবে। প্রত্যেক মাসে পেমেন্ট করতে হবে না, জাস্ট একবার পেমেন্ট করলেই হবে। এবং কি কি থাকবে এই কোর্সে দেখো, তোমার বেসিক ইংলিশ, প্রথমে বেসিকটা ক্লিয়ার করে নিব, তারপর তোমাকে ইংরেজি ফার্স্ট পেপার সম্পূর্ণ কভার করে দিব, ইংরেজি সেকেন্ড পেপার, এবং তারপর ফ্রি হ্যান্ড রাইটিং। এই সব কিছু তুমি একটা কোর্সে পাবা। বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই তোমার কভার হয়ে যাবে। যা যা লাগে সব কিছু আমি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের কমপ্লিট করিয়ে দিব। সো যারা ভর্তি হতে চাও তারা জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ক্লাসের একটা স্ক্রিনশট পাঠাবা, তাহলে এই 1000 টাকার কোর্সে তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। মাত্র 500 টাকায় সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে নিতে পারবা। তোমার এইচএসসি এবং অ্যাডমিশন নিয়ে কোনো টেনশন করতে হবে না। সো চলো এখন আমরা চলে যাই এমসিকিউতে। দেখো এমসিকিউতে প্রথমেই কি বলছে, প্রথমে বলছে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ শেপ। দেখো শেপের অর্থ হচ্ছে আকৃতি, কিন্তু এখানে বলছে কি, ও আরেকটা জিনিস আমি বলিনি, এমসিকিউ গুলা দেখো যশোর বোর্ড 2017। সো এই প্যাসেজটা কিন্তু বোর্ড কোশ্চেনে আসছিল, তাহলে বুঝতেই পারতেছো প্যাসেজটা কত ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, প্যাসেজটা ভালো করে পড়লে কলেজে তো কমন পাবাই, এইচএসসিতেও কমন পাবা, কলেজ এবং অ্যাডমিশন দুই জায়গায় কমন পাবা। ওকে দেখো, তোমাদের প্রথমে আমি বলছিলাম যে প্যাসেজে আসলে শেপ বলতে কি বুঝাইতেছিল, শেপ অর্থ আকার আকৃতি, কিন্তু শেপ বলতে এখানে নদীর অবস্থাটাকে বোঝাচ্ছিল, নদীর অবস্থা কেমন। সো নদীর অবস্থা যদি বোঝায় তাহলে এখানে কোনটা হবে? যদি আকার আকৃতি তুমি আক্ষরিক মিনিং করতে চাও তাহলে তুমি দিবা ফর্ম মানে আকৃতি, কিন্তু ফর্ম দিলে হবে না, মডেলও হবে না, বডিও হবে না, হবে কি কন্ডিশন, কারণ কন্ডিশন অর্থ অবস্থা। তারপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস। নিচের কোন স্টেটমেন্ট বা বিবৃতিটা বা নিচের কোন কথাটা মিথ্যার কথা বলছে। দেখো হিউম্যানস আর রেসপন্সিবল ফর পলিউশন, রেসপন্সিবল মানে দায়ী, পলিউশন মানে দূষণ, হিউম্যান মানে মানুষ হচ্ছে দূষণের জন্য দায়ী। হ্যাঁ এটা তো সত্য, এটা তাহলে নেওয়া যাবে না। আমাদের চাইছে মিথ্যা, নিচের কোন কথাটা মিথ্যা। ইট ওয়াজ কানেক্টেড উইথ রিভার ধলেশ্বরী, এটা একসময় ধলেশ্বরীর সাথে কানেক্টেড ছিল। হ্যাঁ এটাও সত্য, তাহলে সত্যগুলো নেওয়া যাবে না। দ্য টাইট লেভেল অফ বুড়িগঙ্গা ওয়াজ সারপ্রাইজিং, বুড়িগঙ্গা নদীর টাইট বলতে কি বোঝায়? টাইট মানে হচ্ছে তোমার জোয়ার। সো জোয়ার ভালো ছিল, তাহলে এটাও নেওয়া যাবে না, এটা সত্যগুলো নেওয়া যাবে না, বাকি থাকে কি এইটা, তাহলে অ্যান্সার এইটা। কিন্তু এখানে কি বলছে, দ্য রিভার আর অনলি সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে নদীগুলাই হচ্ছে পানির একমাত্র সোর্স। এটা কি সত্য বলো? এটা কিন্তু সত্য না। আমাদের সত্যটা কি ছিল? সত্যটা ছিল যে অনেকগুলা সোর্সের ভিতরে নদী হচ্ছে একটা, ওয়ান অফ দ্য সোর্সেস, এমন ছিল লাইন। সো অ্যান্সার হবে 1 নাম্বারটা। এরপর দেখো বলছে হাউ আর দ্য রিভার্স রিলেটেড টু লিটারেচার বা সাহিত্যের সাথে কিভাবে নদীগুলা কানেক্টেড, আমাদের দেশের নদীগুলো কিভাবে সাহিত্যের সাথে কানেক্টেড। বলছে আর বিং পলিউটেড, কেননা এটি দূষিত হচ্ছে, না এটা হবে না। আর ভেরি ইম্পর্টেন্ট ওয়াটার সোর্সেস, একটা গুরুত্বপূর্ণ পানির উৎস, সেই জন্য সাহিত্যে এটা আসছে, না এটাও হবে না। হ্যাঁ গুরুত্বপূর্ণ পানির উৎস তো বৃষ্টিও, তাহলে বৃষ্টি বা হচ্ছে তোমার সমুদ্র, এরা কেন কবিতাতে আসে নাই? কারণ আছে, সাহিত্যে আসে নাই কেন? কারণ ওইটা দেখবো আমরা। দেখো কনস্টিটিউট 2/3 অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের 2/3, এটা তো বলেই নেই, তাহলে এটা ভুল। 2/3 আমাদের দেহের কথা বলছে, দেশের কথা বলে নাই। ক্যান ইন্সপায়ার পয়েটস নভেলিস্ট, হ্যাঁ এইটা হবে। নদীগুলা আমাদের দেশের পয়েট, কবিদের এবং নভেলিস্ট ও উপন্যাসিকদের উৎসাহিত করত। এখন
নদী যদি কবিকে উৎসাহিত করে তারপরেই না সাহিত্য আসবে। নদী তোমার কাজে লাগে, আমার কাজে লাগে, ঠিক আছে, কিন্তু আমরা কি কবি? আমাদের কাজে লাগলে কি এটা সাহিত্য আসবে? আসবে না। নদী যখন হচ্ছে কবি সাহিত্যিকদের উৎসাহিত করবে বা তাদের কাছে আসবে, তখনই সাহিত্য আসবে। কারণ সাহিত্য লেখে কারা? সাহিত্য লেখে হচ্ছে কবি বা হচ্ছে সাহিত্যিকরা। বুঝতে পেরেছো কেন ওইটা অ্যান্সার হবে? তারপর দেখো, বুড়িগঙ্গা ইজ ওয়ান ডেট বেড। দেখো, বুড়িগঙ্গা ইজ অন ডেট বেড। ডেট মানে হচ্ছে মৃত্যু, বেড মানে হচ্ছে বিছানা বা শয্যা। বুড়িগঙ্গা হচ্ছে মৃত্যু শয্যায়। ডিউ টু, কারণ কি? কেননা বুড়িগঙ্গা দূষিত হচ্ছে? ওয়াটার ভেহিকলস না। পলিউশন, হ্যাঁ এটা হতে পারে। দ্য মুগলস না। দ্য রিপোর্ট পাবলিশ না। তাহলে হবে কি? 2 নাম্বারটা। এরপর আমরা যাই 5 নাম্বার এমসিকিউতে। বলছে দ্য বুড়িগঙ্গা ড্যাশ দ্য গঙ্গাস। বলছে বুড়িগঙ্গা গঙ্গার সাথে কি ছিল? একটা লিঙ্ক ছিল। আর লিঙ্কটা কি ছিল? যে বুড়িগঙ্গা গঙ্গা নদীর উপনদী ছিল। হ্যাজ এ লিঙ্ক, এটা হতে পারে। হ্যাজ নাথিং টু ডু ইট, এটা ভুল। ওয়াজ ওয়ান্স কল্ড না। ওয়াজ ওয়ান্স কল্ড বলতে বুঝাইতেছে বুড়িগঙ্গাকে একসময় গঙ্গা বলা হতো, এটা কি? না। তাহলে হবে কি? হ্যাজ এ লিঙ্ক, হ্যাঁ লিঙ্ক ছিল, লিঙ্ক ছিল, এইটাও রাইট। আর ওয়াজ এ ব্রাঞ্চ অফ, এইটাও রাইট। যে বুড়িগঙ্গা এটা ধরো গঙ্গা, গঙ্গা থেকে একটা উপনদী হয়ে বের হয়েছে, মানে একটা শাখা বের হয়েছে। তার মানে দুইটাই রাইট। এখন দুইটার ভিতরে কোনটা অ্যান্সার দিবা? এইচএসসিতে এমন অনেক কোয়েশ্চেন থাকবে, বিশেষ করে অ্যাডমিশনে বেশি থাকে, যে দুইটাই অ্যান্সার হয়, আমাদের একটা নিতে হয়। সো এমন যদি থাকে, তাহলে ভাইয়া আমি একটা তোমাদের পরামর্শ দিয়ে দিই, তুমি দুইটার ভিতরে কোনটা বেশি রাইট এটা দেখবা। প্রথমে বলছে লিঙ্ক আছিল, সংযোগ আছিল, হ্যাঁ সংযোগ ছিল। তারপর বলছে সংযোগটা আসলে কি ছিল, যে একটা উপনদী ছিল। এটা আরেকটু স্পেসিফিক ভাবে বলছে, আরেকটু নির্দিষ্ট করে বলছে। তাহলে অ্যান্সার নিব এইটা। আর যদি এইটা না থাকতো তাহলে আমরা অ্যান্সার নিতাম এইটা, যেহেতু ওইটা 1 নাম্বারের পরে আরেকটু স্পেসিফিক ভাবে বলে দিছে এইটা, তাই আমাদের অ্যান্সার হবে 3 নাম্বারটা। এখন চলো আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই। কোশ্চেন অ্যান্সারে তোমাদের এখানে টোটাল 5টা কোয়েশ্চেন দিছি, এবং এই 5টা কোয়েশ্চেনই কিন্তু বোর্ড কোশ্চেন, বুঝতে পারছো, বোর্ডে আসছিল। সো চলো দেখি কিভাবে সলভ করবা, কি কি আসছিল। বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কন্ডিশন অফ রিভার্স অফ আওয়ার কান্ট্রি। তুমি আমাদের দেশের নদীগুলোর অবস্থা নিয়ে কি চিন্তা করো বা কি ভাবো? আই থিঙ্ক, তুমি এইভাবে লিখবা যে আই থিঙ্ক, আমি মনে করি, দ্য কন্ডিশন অফ রিভার্স অফ আওয়ার কান্ট্রি ইজ হরিবলি ব্যাড। ইন শেপ বলছে, ইন শেপ তুমি দিলেও দিতে পারো, নাও দিতে পারো, এখানে কন্ডিশনও ইউজ করতে পারো, যে হরিবলি ব্যাড কন্ডিশন। সো আমি মনে করি আমাদের দেশের নদীগুলা খুব খারাপ অবস্থাতে আছে। এ ফিউ রিভার্স আর, কিছু নদী অলরেডি ডেড, অলরেডি মারা গেছে, অ্যান্ড সেভারাল, এবং আরও কিছু নদী গোয়িং থ্রু দ্য মিজারিস অফ ডেথ, এবং আরও কিছু নদী মৃতপ্রায় বা হচ্ছে মৃত্যু সজ্জায় আছে বা মৃত্যু যন্ত্রণায় ভুগতেছে। এখন দেখো প্যাসেজে কিন্তু প্যাংস অফ ডেথ দেওয়া ছিল, প্যাঞ্চ অফ ডেথ, এখানে বলছে কি মিজারিস অফ ডেথ। সো যখন তুমি প্যাসেজ থেকে একটা লাইন নিয়ে কোশ্চেনে অ্যান্সার করবা, চেষ্টা করবা একটা দুইটা ওয়ার্ড সিনোনিম করে দেওয়ার জন্য, আর চেষ্টা করবা সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে লেখার জন্য, বা সেন্টেন্সটা বড় আছে একটু ছোট করার জন্য। প্যাসেজ থেকে নিবা, জাস্ট একটু এডিট করবা। এরপর দেখো, তারপর আমরা কি দেখব? তারপর বলছে হোয়াট দ্য কমার্শিয়াল ভ্যালু অফ দ্য রিভার বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার কমার্শিয়াল ভ্যালু বা বাণিজ্যিক ভ্যালুটা কি ছিল, বা বাণিজ্যিকভাবে কিভাবে সাহায্য করতো। দেখো, দ্য কমার্শিয়াল ভ্যালু অফ দ্য রিভার বুড়িগঙ্গা ইজ ভেরি গ্রেট, অনেক ভালো ছিল। এখানে ইজ হবে না, তো ওয়াজ হবে। ইট সাপ্লাইজ আস, এটি আমাদের দিত ওয়াটার অ্যান্ড সাপোর্ট, এটি আমাদের খাবার পানি দিত এবং সাপোর্ট করতো কিসে? ট্রেড অ্যান্ড কমার্স, বিজনেসে সাপোর্ট করতো। তারপর তুমি যদি এই পর্যন্ত দিয়ে দাও, এইটুক প্যাসেজে আছে এইটুক দিলেও নাম্বার পাবা। তারপর আমি একটু বেশি করে দিছি, কারণ যাতে তুমি সুন্দর করে অ্যান্সার করতে পারো, সেই জন্য। তুমি চাইলে এই পর্যন্ত দিলেও এনাফ। তারপর তুমি একটু বাড়ায় বলতে পারো যে বোটস, শিপস, লঞ্চ, মানে নৌকা, জাহাজ বা লঞ্চ, এগুলা কি করতো? প্লাই, PLY, প্লাই মানে হচ্ছে ভাইয়া নদীর উপর দিয়ে ভেসে ভেসে চলা বা রেগুলার চলা, রেগুলার চলাচল করা। প্লাই অন রিভার, রিভার দেখো এই জিনিসগুলা, বোটস, শিপস, লঞ্চ, এগুলো নদীর উপর দিয়ে চলাচল করতো। পিপল মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই ইউজিং দ্য ওয়াটারওয়েজ, এবং মানুষ হচ্ছে নদীপথ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যেত। এই কারণেই নদীগুলা এতটা ইম্পর্টেন্ট ছিল। তুমি এতটুকু না দিলেও চলবে, তুমি প্রথম অংশ দিলেও হবে, আবার তার সাথে এ পর্যন্ত দিলেও হবে, এ পর্যন্ত দিলেও হবে, তোমার ইচ্ছা। এরপর দেখো, হোয়াই ইজ বুড়িগঙ্গা ডিসক্রাইবড অ্যাজ এক্সাম্পল অফ ডাইং রিভার। বুড়িগঙ্গাকে কেন মৃতপ্রায় নদীর এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে? গিভ রিজনস, কারণ দেখাও। ফর ইউর অ্যান্সার, তোমার
উত্তরের জন্য একটা কারণ দেখাও। তুমি বলবা এইভাবে, দ্য বুড়িগঙ্গা ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার। মানে এইখান থেকে নিবা যে দা বুড়িগঙ্গা, এখান থেকে নিছো ডিসক্রাইব অ্যাজ অ্যান ডাইং রিভার, এ পর্যন্ত নিছো যে বুড়িগঙ্গাকে হচ্ছে একটা মৃতপ্রায় নদীর সাথে তুলনা করা হচ্ছে। এখন তুমি কারণটা দেখাবা, বিকজ ইট ইজ বিকজ, এখানে ইট ইজ বিকজ দিছে, অথবা তুমি চাইলে শুধু বিকজ দিলা, যে কারণ ইটস ওয়াটার, এর পানি ইজ ওয়াইডলি পলিউটেড, খুবই খুবই বিশাল আকারের দূষিত হচ্ছে, মানে বিশালভাবে দূষিত হচ্ছে এবং খুব দ্রুত হচ্ছে। অ্যান্ড এবং আ পারপেচুয়াল স্টেঞ্জ, এবং তীব্র দুর্গন্ধ ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এবং এর আশেপাশে বাতাস তীব্র দুর্গন্ধে ভরে গেছে। এই জন্যেই এই নদীটাকে মৃতপ্রায় নদী হিসেবে বলা হচ্ছে। এরপর দেখো আরো দুইটা কোয়েশ্চেন, হাউ ইজ দ্য বুড়িগঙ্গা পলিউটেড? বুড়িগঙ্গা কিভাবে পলিউট বা দূষিত হচ্ছে, কিভাবে হচ্ছে? কলকারখানা, মিল, এই হাবিজাবি টক্সিক কেমিক্যাল, এগুলো হচ্ছে আমরা কি করতেছি, ডাম্প ইনটু বুড়িগঙ্গা, অথবা থ্রু ইনটু বুড়িগঙ্গা, আমরা বুড়িগঙ্গাতে ফেলে দিচ্ছি, বা রিলিজ ইনটু বুড়িগঙ্গা, আমরা বুড়িগঙ্গাতে হচ্ছে রিলিজ করে দিচ্ছি। সো ওইভাবে লিখবো আমরা, হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস, ক্লিনিক্স, হাউস হোল্ডস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস না দিলেও চলবে, আর ডাম্পড ইনটু বুড়িগঙ্গা। অনেক বিশাল পরিমাণের ময়লা আবর্জনা, যেগুলো হচ্ছে মিল, ফ্যাক্টরি, হসপিটাল, এগুলা কেন লিখবা, এগুলো একটা একটা করে লিখবা তোমার প্যাসেজ থেকে নিয়ে, এতে করে তোমার অ্যান্সারটা বড় হবে। এগুলো বলার পর বলবা যে ডাম্প ইনটু বুড়িগঙ্গা, এগুলো হচ্ছে বুড়িগঙ্গাতে ফেলে দেওয়া হচ্ছে এভরিডে, প্রত্যেকদিন, দাস এভাবেই ইট ইজ পলিউটেড, এটি হচ্ছে দূষিত হচ্ছে। এরপর দেখো, হোয়াট ডিড মুঘলস মার্ভেল অ্যাট? মুঘলরা যখন আমাদের এই অঞ্চলে আসছিল তখন তারা কি দেখে বিস্মিত হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য আউটকাম অফ ইট? এর ফলাফল কি ছিল? তারা যে এইটা দেখে বিস্মিত হইলো, অবাক হইলো, এটার ফলাফল কি ছিল? দেখো চলো আমরা ফলাফল দেখি। দ্য মুঘলস মার্ভেলড অ্যাট দ্য টাইট লেভেল অফ বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার টাইট, টাইট মানে কি, জোয়ার, বুড়িগঙ্গার জোয়ার দেখে মুঘলরা খুবই বিস্মিত হয়েছিল, অবাক হয়েছিল, এবং যার ফলে কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দে ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল, তারা হচ্ছে তাদের রাজধানী স্থাপন করে জাহাঙ্গীরনগর, যেটা নাম ছিল জাহাঙ্গীরনগর, অন দ্য ব্যাংক। অন দ্য ব্যাংক মানে হচ্ছে ভাইয়া তীরে, অন দ্য ব্যাংক মানে হচ্ছে তীরে, যার কারণে তারা এর তীরে বা এই নদীটার তীরে 1610 সালে তাদের রাজধানী স্থাপন করে। বুঝতে পেরেছো? ক্লাস কেমন লাগতেছে? জানি ভালো লাগতেছে, কিন্তু তুমি এখনো সাবস্ক্রাইব করো নাই, কেন করো নাই? এরকম ক্লাস আরও আসবে, ডেইলি আসতেছে, মিস করতে চাও? সাবস্ক্রাইব করো, এখনই করো, এখনই। ঠিক আছে, সাবস্ক্রাইব করে ফেলছো? তাহলে চলো এরপরের অংশ দেখি আমরা। দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। এখন দেখবো আমরা সামারি। সামারিতে আসলে কি বলা হয়েছে, সামারি কি বলবো, সামারি জানোই কি বলা হয়েছে। পুরো প্যাসেজটা পড়বা, প্যাসেজ পড়ার পর ইম্পর্টেন্ট যে দুই একটা লাইন হচ্ছে তুমি মার্ক করে রাখবা, ওই ইম্পর্টেন্ট লাইনগুলো একটু ঘুরিয়ে তুমি সামারিতে দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো। ইম্পর্টেন্ট কেমন, যেমন নদী, আমাদের দেশে অনেক নদী আছে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপর বলবা যে নদী থাকলেও সেগুলো এখন ভালো অবস্থায় নেই, সেগুলো মারা যাচ্ছে। তারপর বলবা যে বুড়িগঙ্গা হচ্ছে মৃতপ্রায় নদীর একটা উদাহরণ, এবং বুড়িগঙ্গা হচ্ছে, বুড়িগঙ্গা কেন দূষিত হচ্ছে এটা বলবা। এতটুকু বলে 4-5টা লাইন দিলি এনাফ। তাহলে চলো কিভাবে দেব। রিভার্স আর সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে নদী হচ্ছে পানির একটা অন্যতম উৎস, অন্যতম কিন্তু একমাত্র বলি নেই, অন্যতম, মানে অনেকগুলোর ভিতরে একটা। সো দেখো, দে সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্ট। সো বুড়িগঙ্গা থেকে আমরা ড্রিঙ্কিং ওয়াটার পেতাম, এবং হচ্ছে সাপোর্ট পেতাম। কিসে সাপোর্ট পেতাম? ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যে। দে অলসো ইনফ্লুয়েন্স আওয়ার লিটারেচার, এবং বুড়িগঙ্গা আরও, বা নদীগুলা, সরি বুড়িগঙ্গা না, নদীগুলা আরও ইনফ্লুয়েন্স করছে বা প্রভাবিত করছে কাকে? লিটারেচার, আমাদের সাহিত্যকে, আমাদের ইকোনমি, অর্থনীতিকে, আমাদের কালচার, সংস্কৃতিকে। বাট দ্য রিভার্স আর নট ইন গুড শেপ নাও, কিন্তু এখন এই নদীগুলো আর ভালো অবস্থাতে নাই। সাম আর অলরেডি ডেড, কিছু অলরেডি মারা গেছে, সেভারেল আর অন প্যাংস অফ ডেথ, এবং আর কিছু নদী প্রায় মৃত্যুসজ্জায় বা মারা যাচ্ছে। ওয়ান্স বিং মার্ভেলড, এক সময় অবাক হয়ে, অ্যাট দ্য টাইট লেভেল অফ রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার জোয়ার দেখে অবাক হয়ে এক সময় বা একদা, দ্য মুঘলস ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল, মুঘলরা তাদের রাজধানী প্রতিস্থাপন করছিল জাহাঙ্গীরনগর, অন ইটস ব্যাংক, এই নদীর তীরে। বাট দিস রিভার হ্যাজ লস্ট ইটস মাইটিনেস, কিন্তু এখন এই নদীটা তার বিশালতা হারিয়েছে, মাইটিনেস মানে বিশালতা, অ্যান্ড ইজ অন প্যাংস অফ ডেথ, এবং এখন প্রায় মৃত্যু সজ্জায়, বা তুমি এটা কেটে দিয়ে বলতে পারো ডেথ বেড, ডেথ বেড, যে
নাও ইট ইজ অন, নাও ইট ইজ অ্যাট ডেড বেড, এভাবে দিতে পারো, অন ডেড বেড। ওকে, যাই হোক, দেখো অ্যান্ড এবং অল দিস আর এফেক্ট অফ ইনকনসিডারেবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস। এই সব কিছুই হয়েছে কেন? ইনকনসিডারেবল মানে অবিবেচনামূলক কাজের কারণে। কাদের কাজ? হিউম্যান বিংস, মানুষের অবিবেচনামূলক কাজের কারণে এইগুলো হয়েছে। বুঝতে পেরেছো? তো ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা, এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। আর যারা ইংরেজি নিয়ে চিন্তিত তাদের জন্য এই যে নিয়ে আসছি। সো যারা ইংরেজি নিয়ে চিন্তিত তারা একটা স্ক্রিনশট এখনই পাঠিয়ে দাও। কোর্সের প্রাইস 1000 টাকা হলেও 500 টাকায় ভর্তি হতে পারবা, একদম 50% ছাড় দিয়ে দিচ্ছি। এবং তোমাদের প্রত্যেকটা ক্লাস লাইভে নিব আমি, তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং তোমাদের এই বেসিক টু প্রো কোর্সে কী কী থাকবে? ইংরেজি বেসিকটা আগে ক্লিয়ার করে নিব তোমাদের, তারপর ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ফুল সিলেবাস, এবং ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে তুমি ইংরেজি বানিয়ে লিখবা, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, ডায়ালগ, এগুলো কীভাবে বানিয়ে লিখতে হয় সব কিছু দেখিয়ে দিব। আর ফার্স্ট পেপারের ভিতরে তোমাদের ফার্স্ট পেপারে যতগুলো প্যাসেজ আছে এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো সেগুলো ধরে ধরে আমি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, মিনিং বাই মিনিং তোমাকে পড়িয়ে দিব, যাতে তুমি পরীক্ষাতে কমন পাও এবং সুন্দর করে অ্যান্সার করে আসতে পারো। তবে ফার্স্ট পেপারে সব প্যাসেজ কিন্তু লাগে না, সব কিছু পড়তেও হয় না, শুধু শুধু সব প্যাসেজ পড়ে মাথা বুঝাই করো না, বুঝতে পারছো? শুধু ইম্পর্টেন্টগুলো পড়বা। সো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। সো যারা ভর্তি হতে চাও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে জাস্ট এইটার একটা স্ক্রিনশট আমাকে পাঠালেই হয়ে যাবে, ঠিক আছে? আর ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে রাখছি কমেন্টে, পিডিএফটাও কমেন্টে দিয়ে রাখবো, সব কিছু কমেন্টে থাকবে, তোমরা কমেন্ট বক্সটা একটু চেক করবা, ঠিক আছে? তাহলে সকলে ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।